এদিকে আবার গোপালগঞ্জের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অন্যদিকে এনসিপি নেতাদের যেখানে পাবে সেখানেই গণদোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। হঠাৎ করে আবার উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দর্শককে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন। তাকে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাসিরউদ্দিন পাটোয়ারি নামে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী বয়ান, দিল্লির বয়ান না। আমার কাছে গতকালকে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচুরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে, নাম্বার 1 এই কয়েক মাসে ফজু পাগলা। মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং রাইট নাও। ফজু পাগলাকে 5 পাস গ্রেড। আচ্ছা, ফজু পাগলাকে অনতি বিলম্বে, আমি মনে করি বিএনপিতে থাকার উনি তো বিএনপির কোনো নেতা, এটাই আমি জানতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দর্শক, কি করতে চলেছে আর কি বা হচ্ছে সারা দেশে, সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিওগুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট আছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন। তাকে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও জানান, আওয়ামী লীগের কোনো হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেওয়ার সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যেটা বলেছে, শর্তাদিগুলো পূরণ করেই আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করেছি। ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচুরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। ডকুমেন্টসের 2-1টি পেপারে ঘাটতি রয়েছে, সেগুলোকে আমাদের পূরণ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন দিয়েছে, আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে আমরা সেই ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারবো। 91 থেকে 96 বিএনপি জামাতের হানিমুন এবং সেখান থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া, 2001 থেকে 6 বিএনপি জামাতের সরকার গঠন এবং সেখান থেকে বেরিয়ে এসে 111 এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে বাস্তবতা আমরা দেখেছি, এই জায়গাতে এসে আজকে গত 16 বছর যারা মজলুম ছিলেন, বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন, সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে, সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চরমনাই বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন, এই বনামের সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠেকবে কিনা। ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী বয়ান, দিল্লির বয়ান। তাহলে দিন শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে। শুধু দিল্লি না, বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর আছে আমলাতন্ত্রের ভিতরে, আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেকে বসে আছে, তারা এখান থেকে খেলছে। হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই, সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে, এবং এটা কোনোভাবে গ্রামের মিলছে না। ছাত্রদল বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের কথা বলছে। এগুলো তো আওয়ামী স্লোগান। এই আওয়ামী ফ্যাসিবাদ, এক শিশির দুই সিপি, জামাত আর এনসিপি, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে, সেটা হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল 2001 থেকে 2006,
এবং বিএনপি জামাতের যে একটা রাজনৈতিক সম্পর্ক আমরা 1991 সালে সরকার গঠন না করেও দেখেছি, সেই দুইটা বাস্তবতায় এই ধরনের শোডাউন এবং সমাবেশগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং ভূ রাজনীতিতে কী ধরনের রোল প্লে করতে পারে সেই জায়গাটা বোঝাটা খুব জরুরি। 91 সালে বিএনপি নির্বাচিত হয়ে আসে, সবচেয়ে বড় বেশি আসন পায়, কিন্তু সরকার গঠন করবার মতো সিট ছিল না। জামাত সেখানে তাদের 18 জনের একটা সিটের ব্যাকআপ দিয়ে সরকার গঠন করেছে এবং সেখানে জামাতের কোনো দেন দরবারও ছিল না, তারা কোনো মন্ত্রীও হয় নাই। কিন্তু আমরা 93 সালে 94 সালের দিকে দেখলাম যে তখনকার জামাতের আমির প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ইস্যু নিয়ে তাকে গ্রেফতার করা হলো, পরবর্তীতে এটা মামলায় গড়ালো হাইকোর্টে। এগুলোকে কেন্দ্র করে ছাত্রদল, শিবির বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতায় জড়ায়া পড়ে এবং দিন শেষে জামাত বিএনপি বলয় থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের বলয়ে চলে যায়। এবং আওয়ামী লীগের বলয়ে গিয়ে জামাতের যে হিস্টোরিক্যাল কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়া ছিল, এই আইডিয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশকে অস্থিতিশীল করে ফেলে। 173 দিনের হরতাল, ভায়োলেন্স সব কিছু মিলিয়ে সংসদ থেকে পদত্যাগ করে। 96 একটা মেকি নির্বাচন হয় সিম্পলি কেয়ারটেকারের বিলটা পাশ করবার জন্য। তো সব মিলে যেটা হয়েছে, এই যে বিএনপি জামাতের হানিমুন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে যে রাজনীতিটা তারা আসলে করে, এটা আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতিটা তারা করে হিস্টোরিক্যালি। একই ঘটনা আমরা দেখেছি 2001 থেকে 6-এর পরে লগি বৈঠার যে বাস্তবতা আসার পরে এই জোট সরকার এবং এই জোট সরকারের সাথে ভারতের সম্পর্ক, জামাতের উত্থান। তখনকার মনমোহন সিং বললেন যে বাংলাদেশে জামাতের মতো একটা দলের প্রায় 25% সাপোর্ট বেস তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে যোগ হলো ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার সে অনন্তকালের যুদ্ধ। সেখানে ইসলামী দল অথবা এনিথিং ইসলামিক সংগঠন, ইসলামপন্থী রাজনীতি সবগুলোকে তারা সন্ত্রাসের কাতারে ঢুকাইয়া দিল। তো সেই বাস্তবতার কনসিকোয়েন্স দেখেন, ওয়ার অন টেরর, 1/11, লগি বৈঠার নাটকের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে, রাজনীতিতে ফিরে আসছে দিল্লির ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে। তাহলে 91 থেকে 96 বিএনপি জামাতের হানিমুন এবং সেখান থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া, 2001 থেকে 6 বিএনপি জামাতের সরকার গঠন এবং সেখান থেকে বেরিয়ে এসে 1/11 এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে বাস্তবতা আমরা দেখেছি, এই জায়গাতে এসে আজকে গত 16 বছর যারা মজলুম ছিলেন, বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন, সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে, সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চরমোনাই বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন, এই বনামের সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠেকবে কিনা। যদি একান্ত আওয়ামী লীগ নাও হয়, যেহেতু গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, জাতীয় পার্টির মতো কোনো ল্যাপডগ 1/11-এর মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবাদাস কোনো দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোনো গোলাম দল বানায় কিনা, সেই রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা। আপনারা দেখেন গত 2 সপ্তাহ আগে মিটফোর্ডের যে ঘটনা, এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে, যেই ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী বয়ান, দিল্লির বয়ান। তাহলে দিন শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে। খুব স্বাভাবিকভাবে আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রার আমাদের কিছু লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেই বার্তা তো সবার জন্যই সমানভাবেই থাকবে। যে আমাদের আসলে এই মুহূর্তে আমরা যখন শহীদ পরিবারের সাথে কথা বলি, আহতদের সাথে কথা বলি, তখন মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটির জায়গা হওয়া উচিত, এবং আসলে এটা হওয়া উচিত যে বিচারিক যে প্রক্রিয়াটি, আমরা কিন্তু এই 1 জুলাই পেরিয়ে আরেক জুলাই এসেছি, এখন পর্যন্ত সিঙ্গেল একটা হত্যার আমরা বিচার দৃশ্যমান দেখিনি। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রায়োরিটির জায়গাটা, সেটা যে মানে প্রায়োগিক অর্থে আসলে যেভাবে দেখার কথা ছিল বিচারের ক্ষেত্রে আমরা দেখছি না। সংস্কারের বিষয়ে সরকার যদি সবার সাথে ঐকমত্য হয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে যায়, তাহলে মানে আমার ঢের সন্দেহ আছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে কখনো ঐকমত্য হবে কিনা। এক্ষেত্রে সরকারকে এটা মনে রাখতে হবে, তার সবচেয়ে বড় দায়বদ্ধতা, লেজিটিমেসি হচ্ছে এত বড় একটা অভ্যুত্থান, এত মানুষের জীবন দেয়া, রক্ত দেয়া, এবং সরকারকে স্ট্রংলি কিছু জিনিস 2-1 ব্যক্তি 2-1টা দলের বিরুদ্ধে গিয়েও নিতে হবে, যেটা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো আমরা দৃশ্যমান দেখতে চাচ্ছি, যেটা এখন পর্যন্ত পাচ্ছি না। আর আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে মানুষের জায়গা থেকে এই পরিবর্তনের একটা মানে তীব্র আকাঙ্ক্ষা বা চাওয়া দেশের সামনে আসতে হবে। রাজনৈতিক দলগুলো কখনো পুরাতন এস্টাবলিশমেন্ট ভেঙে নতুন একটা সিস্টেমে যেতে তাদের আগ্রহ তুলনামূলক কম, কারণ তারা ওইগুলোর সাথে অভ্যস্ত, তাদের ওইগুলোর সাথে বিভিন্ন স্বার্থ জড়িত।
তো আমরা যদি এই ভেঙে চুরে নতুন একটা সিস্টেমের দিকে যেতে চাই, আমাদের জনগণ থেকে ওই তীব্র একটা চাওয়া আসতে হবে। এই মেসেজটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, কেউ যদি যে কোনো অপকর্ম করে, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, সে যেই দলই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে এই কথাগুলো। এবং আমরা খাগড়াছড়ি যাচ্ছি, আমাদের পার্বত্য যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো আমাদের কাছে আরো স্পেশাল। আমাদের এই জেলার ভূমিরূপ বলি, এই জেলার লাইফ সাইকেল, লাইফস্টাইল বলি, সবকিছু আমাদের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত, আমাদের রাজনৈতিক অখণ্ডতার সাথে জড়িত, সার্বভৌমত্বের সাথে জড়িত, এবং অনেকের বিদেশি চক্রান্তও আছে যেগুলো আবার এই পার্বত্য জেলাগুলোর সাথে জড়িত। আমরা সামগ্রিকভাবে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই যাত্রা। এরপরে আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা বিষয়, একটা আনঅফিসিয়াল হরতাল চলছে, একটা দল যা সিদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার অবস্থা। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত ফেনীতে অবাঞ্ছিত ঘোষণা করা, এরকম তো এই 24 পরবর্তী বাংলাদেশে এই জায়গায় দাঁড়িয়ে এটা কি আপনারা এক্সপেক্ট করেছিলেন এবং এই বিষয়ে আপনার বক্তব্য? এর সাথে এটা কি আগুন সন্ত্রাস আবারও যে শুরু হলো, সেই প্রতিহত করতে কি আপনারা কেমন করছেন? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম, এবং এটা আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর একটা জিনিস কি দেখেন, আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক কালচারকে ঠিক করতে চাই, আমাদের সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যেটা বলেছেন সেটা আমাদের হয়তো অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকালকে বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক রহমান তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, তারপরে তার বক্তব্যে যেভাবে কটূক্তি করা, একদম খুব নিম্নমানের শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য, অনেক লেয়ার নিচের বক্তব্য। তো আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি, আমার তো তার চেয়ে ভালো করতে হবে, আমরা যদি তার চেয়ে খারাপ করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। তো আমরা চাই আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা প্রত্যেকটা দল, রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল একটা সম্পর্ক তৈরি হোক। এই জন্য আমাদের সবার জায়গা থেকে যেটুকু আমাদের করার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। যারা যত বড় দল মনে করে যাদেরকে নিজেদেরকে, তাদের দায়িত্ব তত বেশি, শুধুমাত্র বললেও হবে না, দায়িত্ব নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা কক্সবাজারে যেটা দেখেছি যে আমাদের মঞ্চে আগুন দিয়ে দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা, যার মাথায় এখনো 50টার বেশি পিলেটস রয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে সেলাই দিতে হয়েছে। এবং আমরা ফেনীতে গতকালকে ছাত্র দলের একজন দেখছিলাম যে বক্তব্য দিচ্ছে যে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না, বা এরকম অনেক কিছু আর কি। তো আমরা মনে করি কি যে এগুলো যারা কথা বলে তাদের আসলে বাংলাদেশে রাজনৈতিক যে এতদিনের আওয়ামী কালচার ছিল সেগুলো থেকে নতুন কালচারে যাওয়ার, তারা এই কালচারগুলোর সাথেই অভ্যস্ত আসলে, এবং তারা নতুন যে কালচারে যাওয়ার যে আগ্রহ, এই আগ্রহটা আমরা তাদের মধ্যে দেখি না। কিন্তু একটা জিনিস, ওই নতুন কালচারের জন্যই আমাদের এই ফাইটের জন্য আমাদের যদি প্রয়োজন হয় যে আবার আমাদেরকে কেউ রক্তাক্ত করুক, এটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু ওই নতুন কালচার স্ট্যাবলিশ করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। না, আমার কাছে গতকালকে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। তো আমরা প্রত্যাশা করি যে আমরা এর আগের যে ইশরাক ভাইকে দেখেছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে, ওই ইশরাক হোসেনের ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়, এবং রাজনৈতিকভাবে তিনি মোকাবেলা করার, 1 ঘন্টায় সরকার পতন ঘটানোর যে ধরনের কথাবার্তা বলেন, এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়, এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। তো আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এইরকম ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যে কোনো ধরনের অপচেষ্টাকে আমাদের জায়গা থেকে প্রতিহত করা। বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে, নাম্বার 1 এই কয়েক মাসে ফজু পাগলা। মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং রাইট নাও। ফজু পাগলাকে 5 পাস গ্রেড, আচ্ছা ফজু পাগলাকে অনতি বিলম্বে, আমি মনে করি বিএনপিতে থাকার উনি তো বিএনপির কোনো নেতা, এটাই আমি জানতাম না। গাছের ডালে খাওয়া, তারেক রহমান আমার, আপনারা জানেন এগুলা, এই ধরনের বাজে খারাপ স্লোগান, এটা আওয়ামী লীগ জামায়াত দেয় ডেফিনেটলি। আবার জামাতের বিপক্ষেও দেওয়া হচ্ছে, যুবদল নেতা নয়নের পক্ষে দিচ্ছেন, রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া থাকবে না। আমরা প্রতিবাদ করতাম, একটা শিবির দৌড়ে দৌড়ে জবাই করে, মনে আছে যখন ছাত্রলীগ এই ধরনের স্লোগান দিত, আমরা বিএনপির মুখেও বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে, সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত। এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকজনের বক্তব্য শুনেছেন, তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।